লেখিকা সুপ্রিয়া ঘোষের মায়ের আঁচল। আমার নাম অরণ্য। আমার বয়স তখন মোটে ৮ কি ৯। বাবা হঠাৎ করেই এক বর্ষার রাতে প্রচণ্ড জ্বরে ভুগে আমাদের ছেড়ে চলে গেলেন। মনে আছে, মা তখন তুলসী তলায় আছাড় খেয়ে কাঁদছিলেন, আর চারপাশে লোকজন বলাবলি করছিল, বিমলা, তোর কপালে তো দুঃখের সীমা রইল না রে। এই কচি ছেলেটারে নিয়ে এখন কোন দুয়ারে দাঁড়াবি, কার বাড়িতে জোন খাটবি? মা সেদিন কারো কথা কানে তোলেননি। নিজের চোখের জল মুছে বাবা যে লাঙলটা ধরতেন, সেই ধুলোমাখা লাঙলটা একপাশে সরিয়ে রেখেছিলেন। বলেছিলেন, আমার অরণ্যকে আমি মানুষের মতো মানুষ করব। ওরে আমি এই কাদামাখা জীবন থেকে মুক্তি দেব। ওর বাবা যে স্বপ্ন দেখেছিল, আমি তা সত্যি করবই। সেই শুরু হলো মায়ের একলা লড়াই। ভোর 4টেয় উঠে মা গ্রামের মুখুজ্জে বাড়িতে ঢেঁকিতে চাল কুটতে যেতেন। তারপর বাড়ি ফিরে রাতে কুপি জ্বালিয়ে বসে বসে নকশি কাঁথা সেলাই করতেন। মাঝে মধ্যে আমি দেখতাম মায়ের হাতের আঙুলগুলো সুইয়ের খোঁচায় ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত জমছে নখের কোণে। আমি যখন স্কুল থেকে ফিরে বলতাম, মা, তুমি আর কাজ করো না, আমি বড় হয়ে তোমায় অনেক সুখ দেব, মা তখন হাসতেন। সেই ম্লান হাসিতে লাল মাটির মতো এক রুক্ষ কিন্তু গভীর মমতা মাখানো থাকতো। মা বলতেন, পড় বাবা, মন দিয়ে পড়। তোর হাতে যখন কলম থাকবে তখন এই মায়ের সব কষ্ট ঘুচে যাবে। এই ফাটা হাতের যন্ত্রণা তখন আর মনে থাকবে না। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন জেলা শহরের কলেজে গেলাম, মা তখন নিজের বলতে অবশিষ্ট থাকা শেষ সম্বল, বিয়ের সে সোনার নোয়া আর একজোড়া কানপাশা বিক্রি করে দিলেন। আমার বুকটা ফেটে যাচ্ছিল, চোখে জল এসে গিয়েছিল। কিন্তু মা সেদিন মাথায় হাত বুলিয়ে ধমক দিয়ে বলেছিলেন, গয়না দিয়ে কি হবে রে, তুই আমার আসল গয়না। তুই যেদিন বড় চাকরি করবি, বড় সাহেব হবি, সেদিন আমায় একজোড়ার উপর বালা গড়িয়ে দিস, তাতেই আমার সুখ। মায়ের সেই আশীর্বাদ আর হাড় ভাঙা খাটুনি বিফলে যায়নি। পড়াশোনায় বরাবরই ভালো ছিলাম, তাই ইঞ্জিনিয়ারিং পাশ করে কলকাতার এক নামকরা কোম্পানিতে বড় চাকরি পেলাম। প্রথম মাসে মাইনে পেয়ে আমাদের গ্রামের পোস্ট অফিসে চিঠি পাঠিয়েছিলাম। মা আমার চিঠি পেয়ে ডুকরে কেঁদে উঠেছিলেন। আমি বলেছিলাম, মা, তোমার হাড় ভাঙা খাটুনির দিন শেষ, আমি আসছি তোমাকে নিতে। এবার তুমি আমার কাছে শহরে থাকবে। শহরে আসার দিন মা যখন রিকশা করে স্টেশনে আসছিলেন, মায়ের কোলে ছিল সেই পুরনো শতচ্ছিন্ন চটের ব্যাগটা, যাতে বাবার একটা ধুতি, দাদুর আমলের একটা পিতলের কোষাকুষি আর কিছু ঠাকুর দেবতার ছবি সযত্নে রাখা। ট্রেনে জানলায় বসে মা হাপুস নয়নে কাঁদছিলেন। গ্রাম ছাড়ার কষ্ট নাকি ছেলেকে কাছে পাওয়ার আনন্দ আমি ঠিক বুঝে উঠতে পারিনি। ট্রেন যখন কলকাতার কাছাকাছি পৌঁছালো, মা অবাক হয়ে জানলার বাইরে বড় বড় অট্টালিকা আর আলোর রোশনাই দেখছিলেন। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ওরে অরণ্য, এত আলো, দিনের বেলাতেও কি এখানে সূর্য ওঠে না রে? আর এত মানুষ কোথায় যায়? আমি হেসে বলেছিলাম, ওসব ইলেকট্রিক আলো মা। এখন থেকে তুমি এই আলোতেই থাকবে, আর কোনো অন্ধকার তোমাকে ছুঁতে পারবে না। আমার নিজস্ব ফ্ল্যাটে যখন মাকে নিয়ে ঢুকলাম, মা জুতো খুলতে গিয়ে দোরগোড়ায় থমকে গেলেন। মেঝেটা সাদা মার্বেলের, এতই চকচকে যে আয়নার মতো নিজের প্রতিচ্ছবি দেখা যায়। মা নিজের ধুলো মাখা পা দুটো দেখেই ইতস্তত করে বললেন, বাবা, আমি কি এখানেই পা দেব? এই মেঝেতে পা দিলে তো নোংরা হয়ে যাবে। এক কাজ করি, আমি বরং বারান্দার এক কোণে কাঁথা পেতে শুই, ঘরে ঢুকলে সব নোংরা হয়ে যাবে। আমি মায়ের হাত ধরে টেনে ঘরে আনলাম, জাপটে ধরেছিলাম মাকে, বলেছিলাম, পাগল নাকি মা? এই পুরো বাড়িটা তোমার, তুমি যেখানে খুশি বসবে, যেখানে খুশি খাবে। তোমার পায়ের ধুলো পড়লে এ বাড়ি ধন্য হবে। কয়েক মাস যেতে না যেতেই আমার অফিসের মালিক অরিন্দম বাবুর সঙ্গে সখ্যতা বেড়ে গেল। উনি বড্ড শৌখিন আর জহুরি মানুষ। একদিন ওনার বাড়িতে নিমন্ত্রণে গিয়ে প্রথম রাইমাকে দেখলাম। রাইমা দেখতে যেন ঠিক মা সরস্বতীর মতো সুন্দর, কিন্তু আধুনিক সাজে। বিলেত ফেরত ইংরেজি বুলি ওর ঠোঁটের ডগায়। অরিন্দমবাবু আমাকে ডেকে সরাসরি বললেন, অরণ্য, আমি জানি তুমি খুব সাধারণ ঘর থেকে উঠে আসা ছেলে, কিন্তু তোমার সততা আর কাজ আমাকে মুগ্ধ করেছে। আমার মেয়ে রাইমা বড় হয়েছে, ওর বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজছি। তুমি যদি রাজি থাকো, তবে রাইমার সাথে বিয়ে করলে এই বাড়ি, এই ব্যবসা সবই তোমার হবে। শুধু আমার একটা শর্ত।
রাইমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, তাই তোমাদের বিয়ের পর এই বাড়িতেই আমার সাথে থাকতে হবে, ঘর জামাই হিসেবে নয়, আমার নিজের ছেলে হয়ে। আমি দ্বিধায় ছিলাম, কিন্তু রাইমার সাথে কয়েকবার কথা বলে মনে হলো মেয়েটা মনের দিক থেকে খুব একটা খারাপ নয়। অন্তত তখন তাই মনে হয়েছিল। বিয়ের কথা যখন বাড়িতে পারলাম, মা খুশি তো হলেনই, তবে মায়ের সে দুশ্চিন্তা ভরা চোখ দুটো আমায় কিছু বলতে চাইছিল। বিয়ের আগে মা আমাকে নিভৃতে ডেকে বলেছিলেন, বাবা, ওরা রাজের লোক, আমি অজপাড়াগাঁয়ের মানুষ, আমি কি ওদের ওই বড় বড় মানুষের মাঝে মানাতে পারবো? ওদের সাজগোজ, ওদের খাওয়া দাওয়া সব আলাদা। তার চেয়ে আমায় তুই একখানা ছোট ঘর ভাড়া করে দে না শহরেই, আমি ওখানেই তোকে দেখবো আর থাকবো। আমি জেদ ধরেছিলাম, না মা, আমি থাকতে তুমি কেন আলাদা থাকবে? ওরা খুব ভালো মানুষ, তোমাকে তোমার বৌমা মায়ের মতোই সম্মান দেবে, তুমি তো আমার সম্মান মা। সেই বিশ্বাস নিয়ে ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। রাইমাদের সেই দক্ষিণ কলকাতার বিশাল প্রাসাদে আমাদের ঠাঁই হলো। কিন্তু বিয়ের পর প্রথম দিনেই বুঝতে পারলাম আমার মা আর রাইমার মা অপরাজিতা দেবী যেন উত্তর মেরু আর দক্ষিণ মেরু। শাশুড়ি মা আমার মাকে প্রথম দেখাতে যেভাবে আপাতমস্তক খুঁটিয়ে দেখলেন, তাতে আমি মাকে নিজের অজান্তে একটু আড়াল করতে চেয়েছিলাম। মায়ের পরনের সেই হাতে বোনা তাঁতের শাড়ি আর মলিন মুখখানা যেন ওই দামি ঝাড় লণ্ঠনের আলোয় বড্ড বেশি বেমানান লাগছিল ওনাদের কাছে। সে বিশাল প্রাসাদে মায়ের প্রথম রাতটা কেটেছিল একদম এক অজানা আশঙ্কায়। আমি জানতাম না এই সাজানো বাগানটা খুব শীঘ্রই আমার আর আমার মায়ের জন্য এক যন্ত্রণার মরুভূমি হয়ে উঠবে। মুখোপাধ্যায় বাড়ির সেই বিরাট অট্টালিকায় আমাদের দিনগুলো শুরু হলো। আমার শ্বশুরমশাই অরিন্দম বাবু মানুষ হিসেবে মন্দ নন, কিন্তু আমার শাশুড়ি মা অপরাজিতা দেবী বড্ড বেশি আভিজাত্য সচেতন। আর রাইমা, সে তো আধুনিকতার জোয়ারে গা ভাসানো মেয়ে, যার কাছে তার মা মানে হলো একটা সামাজিক স্ট্যাটাস, আর আমার মা তার কাছে একজন ব্যাকডেটেড পাড়াগাঁয়ের মহিলা। বিয়ের প্রথম কয়েকটা দিন ভালোই কাটলো, কিন্তু গন্ডগোল শুরু হলো ঠিক 4 দিনের মাথায়। মা তো সারা জীবন ভোরবেলা উঠে স্নান করে তুলসী তলায় জল ঢেলে অভ্যস্ত। শহরের এই 4 তলার ফ্ল্যাটে তুলসী গাছ নেই ঠিকই, কিন্তু মা স্নান করে ভিজে চুলে মন্ত্র পড়তে পড়তে যখন ড্রয়িং রুম দিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই অপরাজিতা দেবী সঙ্গে দেখা হলো। অপরাজিতা দেবী তখন সোফায় বসে দামি কাপে কফি খাচ্ছিলেন। মাকে ওইভাবে ভিজে কাপড়ে জল ঝরিয়ে মেঝে দিয়ে যেতে দেখে তিনি আর্তনাদ করে উঠলেন, ওমা, এ কি কাণ্ড বেয়ান, এ কি করছেন আপনি? সারা মেঝেতে জল থই থই করছে। এই কার্পেটটা আমি বিদেশ থেকে আনিয়েছি, এর ওপর ভিজে পায়ে হাঁটছেন? রতন, রতন, জলদি মোচ এটা। মা একেবারে কুঁকড়ে গেলেন। ভেজা আঁচলটা গায়ে জড়িয়ে অপরাধীর মতো বললেন, না মানে মা, ঠাকুরের নাম করতে যাচ্ছিলাম তো তাই। ঠাকুরের নাম তো ঘরে বসেও করা যায়, আর এই ড্রয়িং রুমে আমাদের গেস্টরা আসেন, এখানে এভাবে ভিজে কাপড়ে আসাটা খুব অড দেখায়। রাইমা, দেখ তোর শাশুড়ি মা কি করছেন। রাইমা পাশেই ছিল, সে তার ল্যাপটপ থেকে চোখ না তুলে বিরক্তির সুরে বলল, মা, তোমায় কতবার বলেছি শাওয়ার নিয়ে ভালো করে গা মুছবে, তারপর বেরোবে। এই ড্রিপিং ওয়াটারটা খুব আনহাইজেনিক। আমি পাশের ঘর থেকে সব শুনছিলাম, আমার বুকটা কেঁপে উঠল। মা কোনো কথা না বলে মাথা নিচু করে নিজের ঘরে ঢুকে গেলেন। আমি গিয়ে দেখলাম মা মেঝের এক কোণে বসে আছেন, চোখের জল মুছছেন। আমি বললাম, মা, তুমি কাঁদছো কেন? ওরা একটু গুছিয়ে থাকতে ভালোবাসে তো তাই বলেছে। মা আমার হাতটা ধরলেন। মায়ের আঙুলগুলো তখনও সেই পুরনো খাটুনির দাগে খসখসে। মা বললেন, অরণ্য রে, আমি কি এখানে খুব ভুল করছি? আমার যে সব কেমন অচেনা লাগছে। তোর বাবা বেঁচে থাকলে আমায় এই দিন দেখতে হতো না। বিকেলে শ্বশুর মশাই আমায় ওনার লাইব্রেরি ঘরে ডেকে পাঠালেন, গম্ভীর স্বরে বললেন, অরণ্য, তুমি এখন আমার পরিবারের অংশ, আমার এই বিশাল বিজনেস এম্পায়ার সামলানোর দায়িত্ব তোমার। কিন্তু একটা কথা মনে রেখো, আমাদের সোসাইটিতে আমাদের একটা ইমেজ আছে। তোমার মা মানুষ ভালো, কিন্তু ওনার চলন বলন আমাদের এই সার্কেলের সাথে ঠিক যায় না। ওনাকে একটু বুঝিয়ে বলো যাতে উনি অতিথিদের সামনে একটু রয়ে শয়ে থাকেন। আমি চুপ করে রইলাম। যে মা আমায় ভাত খাইয়ে দেওয়ার জন্য নিজের খাবারটুকু আমার থালায় দিয়ে দিতেন, সেই মায়ের চলন বলন আজ আমার কেরিয়ারের পথে বাধা।
এরপর শুরু হলো ডাইনিং টেবিলের যুদ্ধ। মা হাত দিয়ে মেখে ভাত খেতে অভ্যস্ত। একদিন রাতে ডিনারে রাইমার কিছু বন্ধু বান্ধব এসেছে। বড় গোল টেবিল, মোমবাতি জ্বলছে, দামি ডিশ আর কাঁটা চামচের শব্দ। মা থালায় ভাত মেখে যখন একটু শব্দ করে খাচ্ছিলেন, রাইমার এক বান্ধবী মুখ টিপে হেসে পাশে বসা রাইমাকে কি যেন বলল। রাইমা লজ্জায় লাল হয়ে গেল। খাওয়ার পর রাইমা আমার ঘরে ঢুকে সপাটে বলল, অরণ্য, আই কান্ট টলারেট দিস এনিমোর। তোমার মা ডাইনিং টেবিলে যে আওয়াজ করে খান, তাতে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যায়। কাল থেকে ওনাকে বলো ওনার খাবারটা যেন ওনার ঘরেই নিয়ে যাওয়া হয়, উনি ওখানেই শান্তিতে খাবেন। আমি স্তম্ভিত হয়ে গেলাম। বললাম, রাইমা, উনি আমার মা, একা একা ঘরে খাবেন কেন? আমরা কি সবাই মিলে একসাথে খেতে পারি না? রাইমা জেদ ধরে বলল, না, পারি না। হয় উনি কাল থেকে ঘরে খাবেন, নয়তো আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। মা বলছিলেন শহরের কাছাকাছি কোনো ভালো ওল্ড এজ হোম আছে কিনা দেখতে, সেখানে ওনার বয়সী অনেক মানুষ থাকবে, ওনার সময়ও কাটবে ভালো। ওল্ড এজ হোম, বৃদ্ধাশ্রম, শব্দটা যেন আমার কানে গরম সীসার মতো ঢুকলো। আমার সেই মা, যিনি সারা জীবন আমায় আগলে রাখলেন, তাকে আজ ছুঁড়ে ফেলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে এই বাড়িতে। মা দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলেন। আমি যখন মায়ের ঘরের দিকে গেলাম, দেখলাম মা অন্ধকারে বসে জানলার বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছেন। আমাকে দেখে তাড়াতাড়ি চোখ মুছে হাসার চেষ্টা করলেন। অরণ্য, আমি ভাবছিলাম কাল থেকে আমার ঘরেই খাবার খাবো। আমার না ওই টেবিল চেয়ারে বসে খেতে বড় কষ্ট হয়, হাঁটুটা টনটন করে। ঘরে নিরালায় বসে খেলে বড় আরাম হবে। আমি মায়ের মিথ্যে কথাগুলো বুঝতে পারলাম। মা অপমানটা সয়ে নিলেন শুধু আমার সংসারের সুখের কথা ভেবে। কিন্তু আমি তো জানি এই বাড়ির বিষাক্ত বাতাস দিন দিন আমার মায়ের প্রাণশক্তি শুষে নিচ্ছে। মায়ের সে মলিন মুখের রেখা যেন এই আভিজাত্যের লড়াইয়ে ফ্যাকাশে হয়ে আসছে। দিনগুলো আর আগের মতো সহজ নেই। মুখোপাধ্যায় বাড়ির এই পেল্লাই অট্টালিকার প্রতিটা ইট যেন আমার মাকে গিলে খেতে আসতো। মা এখন আর ড্রয়িং রুমে বসেন না, ডাইনিং টেবিলে সবার সাথে খেতে যান না, নিজের ওই ছোট ঘরটুকুতেই বন্দি থাকেন। মাকে একলা পেয়ে অপরাজিতা দেবী আর রাইমার অবজ্ঞা যেন সপ্তমে চড়ল। সেদিন বিকেলে আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছি। ড্রয়িং রুমে ঢোকার আগেই শুনলাম রাইমা আর ওর মায়ের গলা। পর্দার আড়ালে দাঁড়িয়ে যা শুনলাম, তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। অপরাজিতা দেবী খুব বিরক্তির সুরে রাইমাকে বলছেন, শোনো রাইমা, এভাবে আর কতদিন চলবে? মাসখানেক ধরে দেখছি ওই বুড়িটা ঘরে বসে বসে খাচ্ছে আর মাঝে মাঝে ঠাকুর ঘর অপবিত্র করছে। কাল ওনার ঘরের পাশে দিয়ে যাওয়ার সময় কেমন একটা সর্ষের তেলের গন্ধ আসছিল। উফ, আমার তো বমি পাওয়ার জোগাড়। অরণ্যকে তুই আজই এই বুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা জানিয়ে দে। রাইমা কফি মগটা টেবিলের সজোরে নামিয়ে রেখে বলল, মা, আমি তো বলেছি অরণ্যকে আমাদের রিলেশনশিপ আর ওর মায়ের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে। আমি জাস্ট গুগল করছিলাম, সল্ট লেকের দিকে একটা বেশ লাক্সারি ওল্ড এজ হোম আছে, সেখানে সব রিটায়ার্ড অফিসাররা থাকে। অরণ্যর মাকে ওখানে শিফট করে দিলে আমাদের লাইফটা আবার আগের মতো স্মুথ হবে। নেক্সট মান্থে আমার যে কিটি পার্টি আছে, সেখানে গিয়েও শাশুড়িকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, সোজা নিজের ঘরে চলে এলাম। বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। যে রাইমাকে আমি ভালোবেসেছিলাম, তার মনের ভেতরে এত বিষ। আর আমার শ্বশুর মশাই, তিনি হয়তো সব জেনেও আভিজাত্যের খাতিরে চুপ করে আছেন। মায়ের ঘরে গিয়ে দেখলাম মা মেঝের ওপর একটা পুরনো গামছা পেতে বসে আছেন, হাতে সেই জীর্ণ মালার ঝুলি। মা জব করছিলেন। আমায় দেখে তাড়াতাড়ি মালাটা সরিয়ে রাখলেন। অরণ্য, ফিরেছিস বাবা? মুখটা এমন শুকিয়ে আছে কেন রে? অফিসে কি খুব খাটুনি হয়েছে? আমি মায়ের পায়ের কাছে বসে পড়লাম। জিজ্ঞেস করলাম, মা, সত্যি করে বলো তো, তুমি এখানে ভালো আছো? ওরা কি তোমার সাথে খারাপ ব্যবহার করে? মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, সেই চিরচেনা মমতা মাখা হাত। মা মৃদু হেসে বললেন, ওরে না রে, ওরা খুব বড় ঘরের মানুষ তো, তাই সব একটু নিয়ম মেনে চলে। আমি পাড়াগাঁয়ের মানুষ, নিয়ম কানুন একটু কম বুঝি। তুই চিন্তা করিস না বাবা, তুই শুধু ভালো থাকিস। আমি তো এই কটা দিন ওনার আশীর্বাদে রাজভোগ খাচ্ছি। আমি জানি মা মিথ্যে বলছেন। মায়ের থালায় যে খাবারগুলো পাঠানো হয়, সেগুলো মাঝে মধ্যেই বাসি থাকে। আমি একদিন নিজে চোখে দেখেছি, কাজের লোক রতন মায়ের ঘরে দরজায় খাবারের থালাটা প্রায় ছুঁড়ে দিয়ে গেল, যেন কোনো ভিখারিকে খাবার দিচ্ছে। আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম, কিন্তু মা আমার হাত চেপে ধরে ইশারায় বারণ করেছিলেন। মা চান না আমার সংসারে কোনো অশান্তি হোক, কিন্তু অশান্তি তো অলক্ষ্যে ঘনীভূত হচ্ছিল। সেদিন রাতে রাইমা শোয়ার ঘরে এসে আমায় সরাসরি
বলল, অরণ্য, বাবা তোমার নামে কোম্পানির একটা বড় শেয়ার লিখে দিতে চাইছেন, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ করতে হবে। তোমার মাকে নিজের সমস্যাটা হচ্ছে, তার একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আমি বাবার সাথে কথা বলেছি, সল্ট লেকের ওই ওল্ড এজ হোমে কথা ফাইনাল। আগামী রবিবার আমরা ওনাকে ওখানে ড্রপ করে আসব, কোনো আপত্তি শুনবো না। আমি শান্ত গলায় বললাম, মা কি ওখানে যেতে চেয়েছেন? রাইমা তাচ্ছিলের হাসি হেসে বলল, উনি চেয়েছেন কি চাননি তাতে কিছু যায় আসে না। দিস ইজ মাই হাউস, মাই রুলস। আর তাছাড়া ওখানে ওনার মতো আরও অনেক বুড়ো বুড়ি থাকবে, ওনার সময় ভালো কাটবে। আমি সেদিন সারা রাত ঘুমোতে পারিনি। আমার কানে বাজছিল ছোটবেলার সে দিনগুলোর কথা, যখন ঝড় বৃষ্টি রাতে খড়ের চাল দিয়ে জল পড়তো। মা আমায় নিজের বুকে চেপে ধরে আগলে রাখতেন, যাতে এক ফোঁটা জলও আমার গায়ে না লাগে। আজ আমার সেই মাকেই শিক্ষিত আধুনিক সমাজ উচ্ছিষ্ট মনে করছে। পরদিন সকালে আমি স্থির করলাম, এভাবে আর নয়। মুখোপাধ্যায় বাড়ির এই সোনার খাঁচা আমার মায়ের চোখের জলের সমান হতে পারে না। আমি মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিলাম যে চাকরির জন্য, যে সম্মানের জন্য আমার মাকে বিসর্জন দিতে হবে, সেই সম্মান আমার চাই না। কিন্তু আমি তখনও জানতাম না সেদিন দুপুরেই এমন একটা ঘটনা ঘটবে যা আমার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে দেবে। আমি অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছি, এমন সময় হঠাৎ মায়ের ঘর থেকে একটা প্রচণ্ড চিৎকার আর কাঁচ ভাঙার শব্দ ভেসে এলো। ছুটে গেলাম মায়ের ঘরের দিকে। যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। অপরাজিতা দেবী আমার মায়ের ওপর চিৎকার করছেন, আর মা নিচে পড়ে থাকা একটা ভাঙা ফুলদানির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন। সেদিন দুপুরের রোদে শহরটা যখন খা খা করছিল, আমার বুকের ভেতরটাও ঠিক তেমনই এক উত্তপ্ত মরুভূমি হয়ে উঠেছিল। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে আমি কেবল টাইটা বাঁধছি, এমন সময় হঠাৎ দোতলার বারান্দা থেকে একটা কান ফাটানো চিৎকার ভেসে এলো। কাঁচ ভাঙার একটা তীক্ষ্ণ শব্দে সারা বাড়িটা যেন কেঁপে উঠল। সেই চিৎকারের গলাটা ছিল আমার শাশুড়ি মায়ের, কিন্তু আর্তনাদটা ছিল বড় চেনা, বড় করুণ। সেটা আমার মায়ের। আমি কোনো দিকে না তাকিয়ে এক ছুটে মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। যা দেখলাম তা দেখে আমার মাথার শিরাগুলো দপদপ করে উঠল। দেখলাম ঘরের মেঝেতে মায়ের সেই অতি প্রিয় শ্বেত পাথরের রাধাকৃষ্ণের মূর্তির সামনের দামি ইতালিয়ান ফুলদানিটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে। আর আমার বৃদ্ধা মা, যিনি কিনা সারা জীবন পরের বাড়ির কাজ করেও কখনো কারো একটা কাঠিও ভাঙেননি, তিনি আজ অপরাধীর মতো দুই হাত জোর করে কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন। অপরাজিতা দেবী মায়ের সামনে দাঁড়িয়ে তর্জনী উঁচিয়ে চিৎকার করছেন, অসভ্য পাড়াগাঁয়ের মহিলা, আপনার স্পর্ধা তো কম নয়। এই ফুলদানিটার দাম কত জানেন? আপনার গ্রামের গোটা 5টা ঘর কিনে নেওয়া যাবে ওই টাকায়। কেন ঢুকেছিলেন আমার সাজানো ড্রয়িং রুমে? কে দিয়েছিল আপনাকে পারমিশন? মা ডুকরে কেঁদে উঠলেন। তার শীর্ণ শরীরটা ভয়ের চোটে যেন আরও ছোট হয়ে গেছে। মা ধরা গলায় বললেন, বিশ্বাস করুন বেয়ান, আমি ইচ্ছা করে ভাঙিনি। দেখছিলাম বড্ড ধুলো জমেছে ঠাকুরটার পাশে, তাই একটু মুছতে গিয়ে হাতটা ফসকে গেল। আমি বড্ড ভুল করে ফেলেছি বেয়ান, আমায় মাফ করে দিন। মাফ? অপরাজিতা দেবীর গলায় তখন বিষ ঝরছে। ঠিক সেই সময় রাইমাও সিঁড়ি দিয়ে গটগট করে উঠে এলো। ওর পরনে অফিসে যাওয়ার দামি স্কার্ট, চোখে মুখে বিরক্তি। রাইমা এসে মায়ের দিকে তাকিয়ে এমনভাবে মুখটা বিকৃত করলো যেন ওর সামনে কোনো আবর্জনা পড়ে আছে। রাইমা বলল, মা, আমি তোমায় সকালেই বলেছিলাম না এদের দিয়ে কিছু হয় না। অরণ্যর মা কি মনে করেছেন এটা ওনার সেই মাটির ঘর যে যেখানে খুশি নোংরা হাত দেবেন? আমার ইম্পোর্ট করা ফুলদানিটা শেষ করে দিলেন। মা রাইমার কাছে গিয়ে হাত জোর করলেন, বৌমা, আমায় তুমি যা শাস্তি দেবে দাও, কিন্তু ওভাবে রাগ করো না। আমি না হয় আমার এই শেষ সম্বল সোনার চুড়ি দুটো বেচে এটার দাম দিয়ে দেব। এই কথা শুনে রাইমা আর ওর মা অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসি আমার কানে তপ্ত তেলের মতো বিচ্ছিল। রাইমা বলল, চুড়ি? ও গড! ওনার ওই পুরনো আমলের পিতল মার্কা সোনা দিয়ে নাকি আমার এই ব্র্যান্ডেড ফুলদানির দাম হবে? অরণ্য, তুমি দাঁড়িয়ে আছো কেন? দেখছো না তোমার মা কি কাণ্ড করেছেন? আমি জাস্ট নিতে পারছি না আর। বাবাও বাড়িতে নেই যে ওনাকে কিছু বলবো। অরণ্য, আজই চূড়ান্ত সিদ্ধান্ত নাও। হয় আজ বিকেলে উনি সল্ট লেকের ওল্ড এজ হোমে যাবেন, নয়তো আমি আর এই বাড়িতে থাকবো না। আমি ধীর পায়ে মায়ের কাছে গেলাম। মা তখনও মেঝেতে বসে কাঁদছেন। আমি মায়ের হাত ধরে তাকে তুলতে গেলাম, কিন্তু মা আমার হাতটা সরিয়ে দিয়ে বললেন, অরণ্য রে, তুই আমায় গ্রামে দিয়ে আয় বাবা। আমি আর পারছি না। আমি চোর নই রে, আমি শুধু একটু পরিষ্কার করতে গিয়েছিলাম। ওরা আমায় এমন করে কথা বলছে কেন রে? মায়ের সেই করুণ প্রশ্নটা আমার হৃদয়ের একদম গভীরে গিয়ে আঘাত করলো। আমি রাইমার দিকে তাকালাম। ওর চোখে কোনো মমতা নেই, কোনো অনুশোচনা নেই, আছে শুধু অহংকার আর ঘৃণা।
আমি রাইমাকে বললাম, রাইমা, এই ফুলদানিটার দাম হয়তো লাখ টাকা, কিন্তু আমার মায়ের এই এক ফোঁটা চোখের জলের দাম দেওয়ার ক্ষমতা তোমার বাবার ওই কয়েকশো কোটি টাকার কোম্পানিরও নেই। রাইমা অবাক হয়ে বলল, মানে তুমি কি এই গেও মহিলার অসভ্যতার সাপোর্ট করছো? হ্যাঁ করছি, আমি চিৎকার করে উঠলাম। আমার গলার আওয়াজে সারা বাড়িটা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। যে মা আমায় নিজের রক্ত জল করে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, তাকে তুমি অসভ্য বলার সাহস পাও কোত্থেকে? তুমি বিলেত থেকে ডিগ্রি এনেছো ঠিকই রাইমা, কিন্তু মানুষ হবার প্রাথমিক শিক্ষাটা বোধহয় তোমার সিলেবাসে ছিল না। আর মা অর্থাৎ অপরাজিতা দেবী, আপনি যাকে ধুলো মাখা নোংরা পা বলছেন, সেই পায়ের ধুলো নেওয়ার যোগ্যতাও আপনার নেই। অপরাজিতা দেবী স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভাবতেই পারেননি তার আশ্রয়ে থাকা এই ঘর জামাই ছেলেটা এভাবে কথা বলতে পারে। তিনি ধরা গলায় বললেন, অরণ্য, তুমি আমার নুন খেয়ে আমার সাথে বেইমানি করছো? নুন আমি আপনাদের খাইনি মা। আমি শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললাম, আমি আমার যোগ্যতায় আপনার স্বামীর কোম্পানিতে কাজ করি, আর এই বাড়িতে থাকাটা আমার বিলাসিতা নয়, আপনাদের অনুরোধ ছিল। কিন্তু যে বাড়িতে আমার মায়ের সম্মান নেই, সেই বাড়ি আমার কাছে শ্মশানের সমান। রাইমা, তুমি বৃদ্ধাশ্রমের কথা বলছিলে না? আমার মা বৃদ্ধাশ্রমে যাবেন না, বরং আমরাই এই বাড়ি থেকে চলে যাব। মা আমার হাত চেপে ধরলেন। ওরে না অরণ্য, তুই মাথা গরম করিস না বাবা। বৌমার সাথে ঝগড়া করিস না। আমি না হয় একাই গ্রামে ফিরে যাব, তবুও তুই সুখে থাক। আমি মায়ের হাতটা শক্ত করে ধরলাম। না মা, যে সুখের জন্য তোমায় অপমান সইতে হয়, সেই সুখে আমার আগুন লাগুক। রাইমা, তুমি তোমার আভিজাত্য নিয়ে এই প্রাসাদেই থাকো। তোমার বাবার কোম্পানি, তোমার দামি আসবাব সবই তোমার রইল। আমি আমার মাকে নিয়ে এখনই বাড়ি ছাড়ছি। রাইমা তখনও বিশ্বাস করতে পারছিল না। ও তাচ্ছিলের সাথে বলল, বাড়ি ছাড়বে মানে? যাবে কোথায়? তোমার ওই ভ্যাপসা গরমের গ্রামে? সেখানে তো না খেয়ে মরবে। আমি একটা ম্লান হাসলাম, বললাম, না খেয়ে মরলেও সেখানে মায়ের সম্মান থাকবে রাইমা। আর মনে রেখো, আমি অরণ্য। শূন্য থেকে যদি এই অট্টালিকায় পৌঁছতে পারি, তবে নিজের মাকে নিয়ে শান্তিতে থাকার মতো একটা মাথা গোজার ঠাঁই জোগাড় করতে আমার সময় লাগবে না। তোমার সাথে আমার বিয়ের সম্পর্কটা তুমি আজ ভেঙে দিলে রাইমা। আমি দ্রুত মায়ের ঘরে গিয়ে মায়ের সে পুরনো চটের ব্যাগটা আর ট্রাঙ্কটা গুছিয়ে নিলাম। মায়ের হাতে থাকা সে রাধাকৃষ্ণের ছোট্ট মূর্তিটা ব্যাগে ভরলাম। রাইমা ওর মা তখনও দরজার কাছে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। আমি মায়ের হাত ধরে ঘর থেকে বেরোলাম। সিঁড়ি দিয়ে নামার সময় একবারও পেছন ফিরে তাকালাম না। ড্রয়িং রুমে রাখা সেই ফুলদানির টুকরোগুলোর ওপর দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, মনে হচ্ছিল ওই টুকরোগুলো আসলে আমাদের ভেঙে যাওয়া সম্পর্কের অবশিষ্টাংশ। গাড়ির বারান্দায় গিয়ে দাঁড়ালাম। রাইমা চিৎকার করে উঠল, অরণ্য, তুমি যদি আজ এই বাড়ি থেকে বেরো, তবে জেনো আমাদের ডিভোর্স ফাইল হতে 1 সপ্তাহ সময় লাগবে না। আমি ঘুরে দাঁড়ালাম, শান্ত গলায় বললাম, যে নারী তার শাশুড়িকে মানুষ বলে মনে করে না, তার সাথে ঘর করার চেয়ে একলা থাকা অনেক সম্মানের। গুড বাই রাইমা। মা আমার সাথে সাথে হাঁটছিলেন। রোদ তখন পড়ে এসেছে। একটা ট্যাক্সি ডেকে মাকে তুললাম। মা ম্লান চোখে একবার সেই রাজপ্রাসাদের দিকে তাকালেন, তারপর আমার কাঁধে মাথা রাখলেন। মায়ের চোখের জল আমার শাড়িটা ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল কয়েক মাস পর আজ আমি প্রথম প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। ট্যাক্সিটা যখন মুখোপাধ্যায় বাড়ির সেই বিশাল লোহার গেটটা পেরিয়ে বড় রাস্তায় পড়ল, আমার মনে হলো কয়েক টন ওজনের একটা পাথর আমার বুক থেকে নেমে গেল। পাশে তাকিয়ে দেখলাম মা জানলার বাইরে তাকিয়ে আছেন। মায়ের চোখ দুটো তখনও লাল, কিন্তু অদ্ভুত এক শান্ত ভাব মুখে। মা একবার নিচু স্বরে বললেন, হ্যাঁ রে অরণ্য, তুই সত্যি ও বাড়ি ছাড়লি? চাকরিটা কি তবে যাবে বাবা? আমি মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, চাকরি গেলে আর একখানা হবে মা, কিন্তু তোমার সম্মান গেলে তো আমি আর নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি ভেবো না, তোমার এই ছেলে এখন আর সে ছোট্টটি নেই যে না খেয়ে মরবে। আমার জমানো কিছু টাকা ছিল, সেই রাতেই এক বন্ধুর সাহায্যে উত্তর কলকাতার দিকে একটা ছোট 2 কামরার ফ্ল্যাট ঠিক করলাম। ফ্ল্যাটটা রাইমাদের ওই প্রাসাদের মতো দামি নয়, কিন্তু সেখানে কোনো আভিজাত্যের অহংকার নেই। চুনকাম চটা দেওয়াল, সরু গলি, কিন্তু সেখানে ঢুকতেই মা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আহা, এখানে জানলা দিয়ে আকাশ দেখা যায় রে অরণ্য। দম বন্ধ হয়ে আসছিল ওই বড় বাড়িতে। সেই রাতেই রাইমার বাবার অর্থাৎ অরিন্দম বাবুর ফোন এলো। তিনি ওপাশে বেশ উত্তেজিত ছিলেন। অরণ্য, তুমি একই ছেলে মানুষই করছো। রাইমার মা আর রাইমা একটু কড়া কথা বলেছে বলে তুমি চাকরি আর ঘর দুটোই ছেড়ে দিলে? ফিরে এসো, আমি ওদের শাসন করব। আমি শান্ত গলায় বললাম, বাবা, আপনি আমায় স্নেহ করেন আমি জানি, কিন্তু শাসনটা যখন করার দরকার ছিল তখন আপনি চুপ ছিলেন। যে বাড়িতে আমার মাকে ভিখারির মতো থাকতে হয়, যেখানে আমার মায়ের হাতে
গড়া খাবার নোংরা মনে করা হয়, সেখানে আমার ফেরার কোনো পথ নেই। কাল সকালে আমি আমার ইস্তফাপত্র পাঠিয়ে দেব। ফোনের ওপাশে নীরবতা। আমি ফোনটা কেটে দিলাম। মা তখন মেঝের কোণে নিজের সেই রাধাকৃষ্ণের মূর্তিটা প্রতিষ্ঠা করছেন। কোনো দামি ঝাড়লণ্ঠন নেই, শুধু একটা মাটির প্রদীপ জ্বলছে। কিন্তু মায়ের মুখে যে স্বর্গীয় হাসি আমি দেখলাম, তা ওই রাজপ্রাসাদে কোনোদিন দেখিনি। পরের 1 সপ্তাহ চলল আমার কঠোর লড়াই। অফিসের পাট চুকিয়ে আমি নতুন একটা স্টার্টআপ কোম্পানিতে যোগ দিলাম। বেতন আগের চেয়ে কিছুটা কম, কিন্তু কাজের স্বাধীনতা অনেক বেশি। সকালবেলা মা নিজে হাতে আমায় সরু চালের ভাত আর আলু পোস্ত রেঁধে খাওয়ান। মা এখন আর ড্রিপিং ওয়াটার বা হাইজিনের ভয়ে কুঁকড়ে থাকে না। স্নান সেরে গান গাইতে গাইতে সারা ফ্ল্যাটে ঘুরে বেড়ান। এদিকে রাইমাদের বাড়িতে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। রাইমা ভেবেছিল আমি 2 দিন পর আবার মাথা নত করে ফিরে আসব, কিন্তু যখন 7 দিন পেরিয়ে গেল, রাইমার জেদটা ভাঙতে শুরু করলো। খবর পেলাম রাইমা অফিসে গিয়ে আমার কথা জিজ্ঞেস করেছে, কিন্তু কেউ তাকে সঠিক উত্তর দেয়নি। একদিন হঠাৎ রাইমা একাই আমার এই ছোট ফ্ল্যাটে এলো। ওর পরনে দামি শাড়ি, কিন্তু চোখের নিচে ডার্ক সার্কেল। ঘরে ঢুকে ও কেমন যেন থমকে গেল। মেঝেতে মা বসে আলপনা দিচ্ছিলেন। মাকে দেখে রাইমা কেমন সংকুচিত হয়ে পড়ল। আমি কম্পিউটার থেকে মুখ না তুলেই বললাম, কি ব্যাপার রাইমা? এই গরিবের ঘরে হঠাৎ বিলেত ফেরত মেম সাহেব? রাইমা নিচু গলায় বলল, অরণ্য, তুমি আমার ডিভোর্স নোটিশ পাঠিয়েছো কেন? আমি তো স্রেফ রেগে গিয়ে ওসব বলেছিলাম। রেগে গিয়ে মানুষ মনের কথাটাই বলে রাইমা। আমি সোজা ওর চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর পরিকল্পনা করেছিলে। তুমি কি একবারও ভেবে দেখেছো, আমার মা যদি আমায় ছোটবেলায় কোনো অনাথ আশ্রমে ফেলে আসতেন, তবে কি আমি আজ এই পর্যায়ে পৌঁছাতে পারতাম? রাইমা এবার মায়ের দিকে তাকালো। মা তখন আলপনা দেওয়া শেষ করে উঠে দাঁড়িয়েছিলেন। রাইমা দেখলো মায়ের পরনে সেই সাধারণ সুতির শাড়ি, কিন্তু মুখে এক অদ্ভুত দীপ্তি। মা রাইমাকে দেখে হাসলেন, বললেন, বৌমা এসেছো, বসো মা, একটু পাখাটা চালিয়ে দে রে অরণ্য, বৌমার বড় কষ্ট হচ্ছে। মায়ের এই অমলিন ব্যবহার রাইমাকে যেন চাবুক মারলো। ও মাথা নিচু করে বলল, মা, আপনি কি আমায় ক্ষমা করবেন না? মা রাইমার কাছে গিয়ে ওর চিবুক ছুঁয়ে বললেন, ক্ষমা করার আমি কে রে মা? তুই তো আমার অরণ্যর পছন্দের মানুষ। আসলে কি জানিস, মাটির আর কাচের ফারাক তো থাকবেই। তোরা দামি কাচ, তোদের একটুতেই দাগ লাগে, ভেঙে যাস, আর আমরা পোড়া মাটির মানুষ, ধাক্কা খেলেও আবার জোড়া লেগে যায়। কিন্তু মনে রাখিস মা, মাটির ঘর ছাড়া যেমন প্রাসাদ হয় না, তেমনি মা ছাড়া সংসার হয় না। রাইমা ফুপিয়ে কেঁদে উঠল। ও বুঝতে পারলো, ও যেটাকে এতদিন স্মার্টনেস ভেবেছিল, সেটা আসলে ছিল হৃদয়ের চরম দারিদ্র্য। রাইমা ওর মা অপরাজিতা দেবীকে ফোন করে সেদিন জানিয়ে দিল, সে আর ওই প্রাসাদে ফিরছে না। সে তার স্বামীর সাথে, তার শাশুড়ি মায়ের সাথেই থাকবে। কিন্তু আমি রাইমাকে এত সহজে মেনে নিতে পারিনি। আমি বলেছিলাম, রাইমা, তুমি যদি এখানে থাকতে চাও, তবে তোমাকে মুখোপাধ্যায় বাড়ির মেয়ে হিসাবে নয়, বিমলা দেবীর বাড়ির বউ হিসেবে থাকতে হবে। এখানে কোনো আভিজাত্যের লড়াই নেই, আছে শুধু শ্রদ্ধা। রাইমা সেদিন মেঝেতে বসে মায়ের আঁচল ধরে বলেছিল, আমি তাই থাকবো মা, আমায় মানুষ হওয়ার শিক্ষাটা এবার আপনি দিন। রাইমা আমাদের এই ছোট্ট ফ্ল্যাটে থেকে যাবে, এটা আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম 2 দিন এই অভাবের সংসারে থেকে ও আবার ওর সেই এসির হাওয়ায় আর বিলাসিতার জীবনে ফিরে যাবে। কিন্তু রাইমা আমায় অবাক করে দিল। যে মেয়ে এক ফোঁটা ঘাম ঝরলে বিরক্ত হতো, সেই রাইমা এখন রান্নাঘরে মায়ের পাশে বসে আনাজ কুটে দেয়। মায়ের কাছে আবদার করে বলে, মা, আজ আমায় তোমার হাতে সে স্পেশাল আলুর পোস্ত আর সজনে ডাঁটার চচ্চড়িটা শেখাও তো। মায়ের মুখে এখন আর সে ভয়ের ছাপ নেই। মা এখন বুক ভরে নিঃশ্বাস নেন। মা পরম মমতায় রাইমার মাথায় হাত বুলিয়ে দেন। রাইমার আধুনিক নামটা মায়ের মুখে এসে হয়েছে রাই। মা ওকে রাই বলেই ডাকেন। একদিন রাতে আমি বাড়ি ফিরে দেখি রাইমা মেঝেতে বসে মাকে জড়িয়ে ধরেছে। মা ওকে আমাদের গ্রামের গল্প শোনাচ্ছেন, কিভাবে বাবা আমায় কাঁধে করে মেলা দেখাতে নিয়ে যেতেন, কিভাবে শীতের রাতে মা আমার জন্য পিঠে বানাতেন। রাইমার চোখে আমি জল দেখলাম। ও আমায় দেখে বলল, অরণ্য, আমি এতদিন শুধু টাকা আর স্ট্যাটাসকেই জীবন ভেবেছি, কিন্তু এই যে শান্তি, এই যে মায়ের কোল, এটা পৃথিবীর কোনো ব্যাংকে জমা থাকে না। এদিকে রাইমার মা অপরাজিতা দেবী একা হয়ে পড়েছিলেন সে বিশাল অট্টালিকায়। একদিন তিনি নিজেই আমাদের এই ছোট ফ্ল্যাটে এসে হাজির হলেন, তবে এবার তার নাকে দামি পারফিউম মাখানো রুমাল ছিল না। তিনি দেখলেন তার বিলেত ফেরত মেয়ে রাইমা সাধারণ একটা তাঁতের শাড়ি পরে পরম যত্নে তার শাশুড়ি মায়ের চুলে তেল মাখিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে তার আভিজাত্যের সব অহংকার ধুলোয় মিশে গেল। অপরাজিতা দেবী কাপা গলায় বললেন, বেয়ান, আমায় ক্ষমা করবেন, আমি বড্ড বেশি ভুল করে ফেলেছিলাম। আমি বুঝতে পারিনি যে সম্পর্কের চেয়ে দামি আর কিছু হয় না। মা হাসি মুখে উঠে দাঁড়ালেন। তিনি অপরাজিতা দেবীর হাত ধরে বললেন, বেয়ান, ভুলের তো আর
জাত নেই, আপনি নিজের ভুল বুঝেছেন, এটাই বড় কথা। আসুন, আজ আমি আপনাদের দুজনকে গুড়ের পিঠে বানিয়ে খাওয়াবো। সেই দিন থেকে এক নতুন অধ্যায় শুরু হলো। আমি আর অরিন্দম বাবুর কোম্পানিতে ফিরে যাইনি। নিজের সেই ছোট স্টার্টআপ নিয়েই বড় হতে শুরু করলাম। আমার পরিশ্রম আর মায়ের আশীর্বাদে আমাদের ব্যবসায় লক্ষ্মী ফিরল। বছরখানেক পর আমরা শহরের একটা শান্ত জায়গায় একটা বড় বাগানওয়ালা ফ্ল্যাট কিনলাম। না, সেটা প্রাসাদ নয়, সেটা একটা ঘর, যেখানে বড় বড় বারান্দা আছে, যেখানে রোদের আলো সরাসরি ঢোকে। মা এখন সেই বাগানের এক কোণে একটা ছোট তুলসী তলা গড়েছেন। সকাল হলে মা শাক বাজান, আর সেই শব্দে আমাদের ঘরটা পবিত্র হয়ে ওঠে। রাইমা এখন পুরোপুরি ঘরোয়া। ও এখন আর বৃদ্ধাশ্রমের কথা বলে না, বরং ও নিজেই একটা ছোট স্কুল খুলেছে, যেখানে অনাথ শিশুদের দেখাশোনা করা হয়। সেদিন বিকেলে মা বারান্দায় বসে রাইমার চুলে বিলি কেটে দিচ্ছিলেন। আমি দূর থেকে তাকিয়ে দেখছিলাম। রাইমা মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। মা গুনগুন করে একটা বাউল গানের সুর ভাবছেন। আমি কাছে যেতেই মা বললেন, অরণ্যরে, দেখেছিস কত মুকুল এসেছে এই ছোট আম গাছটায়, ঠিক যেমন আমাদের সেই গ্রামের বাড়িতে আসতো। আমি হাসলাম। আমার মনে হলো আমরা শুধু ঘর বদলাইনি, আমরা আমাদের ভাগ্য বদলে ফেলেছি। যে মা একদিন শুধু অশ্রু আর অবহেলা পেয়েছিলেন, আজ তিনি এই সংসারের বটগাছ। মায়ের মুখের চওড়া হাসি রেখা যেন আজ মায়ের সংগ্রামের সার্থক রূপ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। রাইমা উঠে গিয়ে প্রদীপটা জ্বালিয়ে মায়ের হাতে দিল। মা সেই প্রদীপটা তুলসী তলায় রাখলেন। লাল মাটির সেই টার আর শহরের যান্ত্রিকতার মাঝে এক টুকরো শান্তির নীড় গড়ে উঠেছে আমাদের, যেখানে কোনো আভিজাত্যের প্রাচীর নেই, আছে শুধু এক ফালি খোলা আকাশ আর মায়ের আঁচলের শীতল ছায়া। আমাদের এই ছোট্ট নীড়ে আজ আর কেউ গেও নয়, কেউ পর নয়। আমরা সবাই এখন একে অপরের শিকড়, আর এই শিকড়ই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।